নমস্কার, আপনারা দেখছেন এসডি টিভির স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান ডক্টর অনলাইন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অরুণাভ সেনগুপ্ত। স্বাগত আপনাকে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আসবো আজকে, সেটা হচ্ছে যে এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই যে ঋতুর পরিবর্তন এবং সেই পরিবর্তনের ফলে আমাদের মানব দেহে বা মানব শরীরে, বিশেষ করে বাচ্চা এবং যারা বয়স্ক, তাদের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, ঋতু পরিবর্তন হচ্ছে মানুষের শরীরের পক্ষে, মানুষের স্বাস্থ্যের পক্ষে একটা চ্যালেঞ্জ। একদমই। কারণ যে কোনো ঋতু পরিবর্তনে কি হয় না, তাতে উষ্ণতার পরিবর্তন হয়, হিউমিডিটি বা আর্দ্রতার পরিবর্তন হয় এবং সেই হিসাবে বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস তারা সক্রিয় হতে থাকতে এবং ফলে শরীরকে প্রস্তুত রাখতে হয়, শরীরকে প্রস্তুত থাকতে হয় যে সেগুলো যাতে সে রক্ষা করতে পারে। বিশেষ করে এই ঋতু পরিবর্তন সময় যেগুলো ভোগায় বেশি, সেগুলো হচ্ছে সর্দি লেগে যাওয়া, যাকে আমরা ডাক্তারি ভাষায় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলি, সেটা সাধারণত খুবই কমন। এবং দ্বিতীয় হচ্ছে জলবাহিত বিভিন্ন অসুখ। জলবাহিত বিভিন্ন অসুখও কিন্তু আমাদের এই সময় আক্রমণ করে। একদমই ঠিক। এই জায়গা থেকেই একটা বিষয় সামনে চলে আসছে যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে জ্বর, সর্দি বা ফ্লু বিভিন্ন ধরনের যেটা আপনি বলছিলেন, সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কী কী ধরনের প্রিকশন বা ব্যবস্থা নিলে ভালো হয়? বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এক্সট্রিম অফ এজেস বলি আমরা, যেমন বাচ্চারা এবং বৃদ্ধরা, 60-এর উপর যাদের বয়স, তাদের দুঃক্ষেত্রে কিন্তু তারা ভালনারেবল যাকে বলে। একদমই। তো তারা যে কোনো আক্রমণে, এই জীবাণু বা ভাইরাসের আক্রমণে তারা খুব সহজে কাবু হয়ে পড়ে বা পড়েন এবং তাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে রাখতে হয়। যেমন শিশুকে ঋতু পরিবর্তনের সময় যদি যেরকম কাপড় জামা ঠিকঠাক পরা, অনাবশ্যক তাদের ঠান্ডার মধ্যে ফেলে দেওয়া বা অনাবশ্যক গরমের মধ্যে তাদের ছেড়ে দেওয়া, এগুলো যেমন ঠিক নয়, তেমনি আবার শিশুদের যে পরিত্রাণের জন্য তাদের যে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো কিন্তু নিয়মিত নিতে হবে। এবং এখন হুসজা ভ্যাকসিন দিয়েছে তা তো আছে, তাছাড়া আরও অনেক ভ্যাকসিন আছে যাতে আমরা একটা শিশুকে সুস্থ রাখতে পারি। একদমই। পাশাপাশি যারা বয়স্ক মানুষ, তাদের কথাও আপনি বলছিলেন যে তারাও কিন্তু এই ধরনের নানা রকম সমস্যা তাদের মধ্যে দেখা দিতে পারে। সেইগুলো নিয়ে কীভাবে সেগুলোকে? বয়স্কদেরও যেমন তাদের প্রতিরোধ ক্ষমতা কম, একদম, অতএব তাদের যেমন শীত, এই ঠান্ডা সর্দি লেগে যাওয়ার জন্য যে ভ্যাকসিনগুলো আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা বছরে একবার নিতে হয়, বা নিউমোনিয়া ভ্যাকসিন 5 বছরে একবার নিতে হয়, আবার এখন হোল টাইমও বেরিয়েছে, যাই হোক এগুলো নিয়ে রাখলে ভালো হয়। এটা ঠান্ডা থেকে বাঁচা, এটা ঠান্ডা থেকে বাঁচা। পাশাপাশি গরমের দিকটা, যেহেতু আমরা সর্বকালেই আমরা দেখেছি যে শীতে যেমন তারা কষ্ট পায়, তেমন কিন্তু গরমে, প্রচণ্ড গরমেও যারা বয়স্ক মানুষ তাদের কষ্ট হয়। সেই ক্ষেত্রে কী কী ব্যবস্থা? গরমে যেটা বিশেষ করে দেখতে হবে যাতে তাদের শুষ্কতা না হয়, ডিহাইড্রেশন না হয়। যেমন তাতে কি হয়, বেশিরভাগ বৃদ্ধদেরই আমরা দেখি বিভিন্ন ধরনের যে শরীরে মিনারেলস আছে, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম কমে যাওয়ার চান্স থাকে। এবং যদি জল কম খান তাহলে তাদের ইউরিনের বিভিন্ন সমস্যা হতে পারে। সেই জন্য পর্যাপ্ত পরিমাণ জল যেন তারা খান, এটা খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। এদিকটা নজর দিতে হবে। পাশাপাশি আপনি বলছিলেন যে জল যখন, খুব স্বাভাবিকভাবেই জলের প্রসঙ্গ যখন এলো এবং প্রচণ্ড গরম যখন পড়ে, সেই সময় কিন্তু জলবাহিত নানা রকম, যেটা আপনি বলছিলেন যে জলবাহিত নানা রকম সমস্যা বা রোগের প্রাদুর্ভাব ঘটে। এই বিষয়গুলো নিয়ে মানে কি কি ধরনের রোগ এবং তার প্রতিকার কি কি? জলবাহিত রোগের মধ্যে তো প্রথমে খেয়াল রাখতে হবে যে এই সময় লিভারে যে ভাইরাসগুলো আক্রমণ করে, জন্ডিস, সেটা ভীষণ জলবাহিত যেগুলো, সেগুলো আক্রমণ করে। এবং দ্বিতীয়ত ডায়রিয়া, এবং খুবই কমন, খুবই সাধারণ হয়ে গেছে যে আমরা বাচ্চারা এবং বড়রা সবাই ডায়রিয়াতে আক্রান্ত হন, বিশেষ করে জলটা যদি ঠিক না থাকে। অতএব ঠিকঠাক জল খাওয়া দরকার, এটা হচ্ছে কথা। সেই ক্ষেত্রে জলটা ধরুন আমরা ইন জেনারেল যেটা জানি যে আমরা যে জল সাপ্লাই পাই সেই জলটাই ব্যবহার করি, কিন্তু সেই ক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া, যেমন জল ফুটিয়ে খাওয়া বা কি মানে কি ধরনের প্রিকশন? অবশ্যই সবথেকে ভালো হচ্ছে জলটা যদি আমি 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে রাখি, কারণ তাতে কি হয়, তাতে অনেক ভাইরাসও মারা যায়। একদম। অন্য যে ফিল্টার বা সেগুলো আছে, সেগুলো তো ভাইরাসগুলো ঠিক আটকাতে পারে না। তবে আজকাল আলট্রাভায়োলেট রে সমন্বিত যেসব কিছু ফিল্টার বেরিয়েছে, সেগুলো দামি, সবার পক্ষে সম্ভব নয়। সবচেয়ে বোধহয় ভালো হয়
মানে আমি তো আমার রোগীদের বলি একটা বড় হাঁড়ি নেবেন এবং তাতে অনেকখানি জল নিয়ে একবারে 20 মিনিট ফুটিয়ে আপনি ঠান্ডা করে রেখে দেবেন, এটা আপনার 2-3 দিন চলে তারপর যাবে। সেটা ব্যবহার করা যেতে পারে। তো স্বাভাবিকভাবেই জলের যখন প্রসঙ্গটা আসছে, তো তার সঙ্গে খাদ্যাভ্যাসও জড়িয়ে রয়েছে, বিভিন্ন ধরনের খাবার, এবং বিশেষ করে গরমের সিজনে, শীতের সিজনে যেমন প্রচুর শাকসবজি পাওয়া যায়, সবুজ শাকসবজি, এবং সেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো। কিন্তু গরমের সময় দেখা গেছে যে ওই খাবার, কি কি ধরনের খাবার খাওয়া যায়, এবং সেগুলো দেখা গেছে যে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এই বিষয়টাকে মানে একজন ডাক্তারবাবু খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন, এবং এই প্রসঙ্গে আমি বলবো যেটা বিপজ্জনকভাবে আমাদের বেড়ে গেছে সেটা হচ্ছে বাইরে খাওয়া, আউট ইটিং। মানে আগে যেমন আমরা দেখতাম আমাদের ছোটোবেলায় নিজেদের বাড়িতেই হয়তো জন্মদিন পালন হচ্ছে, বন্ধুদের ডাকলাম হলো, এখন তো তা তো না, এখন সপ্তাহে 2-3 দিন একদিন সবাই বাইরে খেতে যায়। এই বাইরে খাওয়াটা খুবই বিপজ্জনক, বিশেষ করে জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস বেড়ে গেছে, এবং ফুটপাতে বিভিন্ন যে খাবার বিক্রি হয়, খোলা খাবার, এবং এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো বিপজ্জনক। বিশেষ করে খোলা খাবার যেগুলো আছে, খোলা কাটা ফল, খোলা এগুলো, বা খুব জাঙ্ক ফুড তো খাওয়া উচিতই নয় অন্য দিক থেকে। কিন্তু যাই হোক, আমাদের এখন জীবনযাত্রাটা সত্যি অন্যরকম হয়ে যাচ্ছে, এবং সেগুলো আমাদের খেয়াল রাখা দরকার। যেমন আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, অনেকের অভ্যেস আছে যে বাড়িতে রান্না করে দুবেলা রান্না একসঙ্গে করলেন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি প্রথমবেলা রান্নাটা আমি ঘেটে নিয়ে নিলাম, আবার ওইটাই রেখে দিলাম রাত্রের জন্য ফ্রিজে বা যাই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে যখন রান্না করে আমরা নামিয়ে নিলাম রান্নাটা, যদি ভাগ করতে রাতের জন্য রাখি তাহলে তখনই যেন অর্ধেকটা তখনই আলাদা করে রাখি, এবং সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, তাতে অসুবিধা নেই, তাহলে ঘাঁটাঘাঁটি হবে না, জীবাণু সংক্রমণ ছড়ানোর কোনো সম্ভাবনা থাকবে না। খুব স্বাভাবিক। আচ্ছা, যখন এই খাওয়া দাওয়ার প্রসঙ্গ, বিশেষ করে পানীয় জল, খাদ্যাভ্যাস ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, পাশাপাশি আপনি একটা বিষয় বললেন যে ডায়রিয়ার ব্যাপারটা, প্রাথমিকভাবে একজন সাধারণ মানুষ সে বুঝবে কি করে যে তার ডায়রিয়া হয়েছে? এটা মানে প্রাথমিকভাবে বোঝার কি উপায়? কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যায় যে একটা এলাকায় অনেক সংখ্যক মানুষ আক্রান্ত হয়ে পড়েছে। তো এই যে জায়গাটা, মানে এই যে অনেক সংখ্যক আক্রান্ত বা একজন মানুষ আক্রান্ত হলো, তারপরে ধীরে ধীরে রোগটা ছড়ায়, হয়তো এইভাবেই ছড়ায়, তো সেই জায়গা থেকে যখন একজন আক্রান্ত হচ্ছে সে বুঝবে কীভাবে, প্রাথমিকভাবে তার বোঝার উপায়টা কি? না, ডায়রিয়া মানেই তো সে একজনের ডায়রিয়া হোক অথবা গোষ্ঠীগতভাবে ডায়রিয়া হোক, চিকিৎসা তো একই হবে, চিকিৎসা একই হবে, এবং এটার সূত্র হচ্ছে দূষিত খাবার, দূষিত জল, সোজা কথা। তো আমি যদি একাধিকবার পায়খানা করি এবং একদম পাতলা পায়খানা হয়ে যাচ্ছে আমার, তো সেটাকে আমি ডায়রিয়ার গ্রুপে ফেলবো। এবং অনেক সময় হয় যে কোনো বিয়ে বাড়িতে কোনো একটা জায়গায় বা কোনো পরবে বা কিছুতে সবাই খেয়েছেন কিছু একটা, এবং সেখানে খাবারটা দূষিত ছিল, তো তাহলে সেখান থেকে সেই দূষণ সবাইকারই হয়ে যাবে, এবং সেই দূষণ যদি সবাইকার হয়ে যায় তাহলে সবাইকারই ডায়রিয়া হয়ে যাবে। কাজে আমাদের এই বাইরের খাওয়ার ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একদম, মানে এই ধরনের রোগ থেকে বাঁচার সব থেকে যেটা মূল মন্ত্র বলা যেতে পারে যে খাওয়া দাওয়ার প্রতি যে একটা অভ্যাস, সেটাতে মানে তীক্ষ্ণ নজর রাখতে হবে, অভ্যাসে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। আমি যে খাবারটা খাচ্ছি সেটা ঠিক খাবার কিনা, সেটা যে দূষিত নয়, আমি যে জলটা খাচ্ছি সেই জলটা ঠিক আছে কিনা, এগুলো করলেই কিন্তু এই সাবধানতা নিলে আমরা অনেক কিছু অসুখের থেকে বেঁচে থাকতে পারি। একদমই। খুব স্বাভাবিকভাবেই যখন আপনার এই প্রসঙ্গটা এলো, যারা সাধারণ মানুষ তাদের তো নিত্য কাজকর্মে ধরুন রাস্তাঘাটে আজকাল বেরোতেই হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা রাস্তাঘাটে বেরোয় মূলত তাদের মধ্যেই একটা বলতে শোনা যায় যে গরমে বেরোলে মাথা ব্যথা করে। যখন প্রচণ্ড গ্রীষ্ম যে সময় থাকে সেই সময় দেখা গেছে বিশেষ করে কিছু কিছু এলাকা যেমন প্রচণ্ড দাবদাহ, যেমন মানে পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি যে এলাকাগুলো রয়েছে, বা পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকা রয়েছে, এগুলোই প্রচণ্ড গরম পড়ে। ঠিক ওই সময়টা অনেককেই আমি বলতে শুনেছি বিভিন্ন সময়ে যে প্রচণ্ড মাথা ব্যথা করে গরমে বেরিয়ে। মানে এই মাথা ব্যথা, গরম, এটা কি কোথাও যোগসূত্র আছে? না, শুধু মাথা ব্যথায় নয়, বেশি যদি আমি গরমে এক্সপোজড হই, গরমে যদি বাইরে রোদে অনেকক্ষণ থাকি অত বিভিন্ন, তাহলে যেটা হয়, যেটা আমাদের শুষ্কতায় আমি আক্রান্ত হবো, আমি যদি ঠিক মতো
এবং তারই একটা লক্ষণ হচ্ছে যে মাথা ব্যথা সেই হিসাবে হতে পারে। তবে এই শুষ্কতাটাকে যাতে আমরা পরিমাণ মতো জল খাই এবং প্রয়োজন মতো ছাতা ব্যবহার করি এবং গাছের ছায়ায় দাঁড়ায় দরকার হলে, এইটা যারা বাইরে বেরোন তাদের এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। এবং মাথা ধরার তো অনেক কারণ আছে, যাদের মাইগ্রেন আছে তাদের হয়তো বাইরে রোদে বেরোলেন বা কোনো একটা কিছু চিন্তা করলেন, তার থেকে তাদের আমার মাথা ধরে যেতে পরের পারে। বিষয়টা ওইখানেই আসতাম, যে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে সেই ধরনের যারা রোগী, তারা রোদ থেকে নিজেদেরকে কিভাবে তাদের বাঁচাতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে বাইরে কাজকর্মে বেরোলে তো রোদ্দুর লাগবেই, তার উপায় কি, মানে প্রাথমিকভাবে তার উপায়টা কি? বিশেষ করে যাদের দেখুন মাইগ্রেন আছে, আপনি মাইগ্রেনের কথাটা তুললেন, তাদের মাইগ্রেনে কিছু ট্রিগার পয়েন্ট থাকে। যেমন কেউ হয়তো রোদে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার মাথা ধরে গেল, বা কেউ একটু কোনো একটা কিছু চিন্তা পার্টিকুলার তার মাথায় এলো, আবার হঠাৎ তার মাথা ধরে গেল, বা হয়তো কোনো ঠান্ডা ঘরে ঢুকলেন এসির মধ্যে, তার মাথা ধরে। তো ট্রিগার পয়েন্টগুলো তাকে খেয়াল রাখতে হবে যে কোনটাতে আমার হয়। আর যাদের বাইরে রোদে গেলে অসুবিধা হয় তাদের রোদ থেকে বাঁচতে হবে, যেটা আগে বললাম আমি, ছাতা ব্যবহার করতে হবে, যতটা সম্ভব রোদের এক্সপোজার কম করতে হবে, এবং যদি রাস্তায় যদি সেরকম হয় কিছুক্ষণ কোনো গাছের ছায়ায় দাঁড়িয়ে গেলাম, এইসবগুলো করতে হবে। একদম, কাজ তো চালাতে হবে, তার মধ্যে এগুলোই করতে হবে। একদমই একদমই। খুব স্বাভাবিকভাবে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে যেমন মাইগ্রেনটা হঠাৎ করে রোদে বেরোনোর ফলে বা ওই ট্রিগার পয়েন্ট যেটা বলছিলেন আপনি, সেগুলো ফলে কিন্তু মাইগ্রেনটা একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি এই সময় যে এই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়া, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে হঠাৎ যেটা আমরা দেখি রাস্তাঘাটে মাঝে মধ্যে খবর পাই। সেটার উত্তরটা আমি দিচ্ছি, তবে তার আগে আরেকটা বলি, মাইগ্রেনে কিন্তু বিশেষ চিকিৎসা আছে। যারা মাইগ্রেনে ভোগেন তারা কিন্তু চিকিৎসকের পৌঁছলে তার চিকিৎসা কিন্তু আছে, যে আটকানো যায় যেটাকে। আর আপনি যে এখন কথাটা তুললেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে হঠাৎ আমরা দেখছি যে হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এবং সেটা যেমন অনেক সেলিব্রিটি হচ্ছেন, তেমনি অনেক সাধারণ মানুষও হচ্ছেন। এবং উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে সবাই যে তারা বৃদ্ধ তা কিন্তু নন। আমরা দেখছি 35, 40, 45, 50 বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? হৃদরোগে আক্রান্ত এরকম, এই যে আমরা যেমন বলি কিছুই ছিল না হঠাৎ হয়ে গেল, এই কিছুই ছিল না ব্যাপারটা কিন্তু ঠিক নয়। হৃদরোগের কতগুলো কারণ আছে হয়ে যাওয়ার, বিশেষ করে যাদের সাডেন হার্ট অ্যাটাক হতে পারে। যেমন একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, কারো কারো ফ্যামিলিতে থাকে যে তাদের বাবা মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তো তাদের কিন্তু সাবধানে থাকতে হয়। দ্বিতীয়ত যেগুলো ফ্যাক্টর, সেগুলো হচ্ছে যেমন যদি তার স্মোকিংয়ের অভ্যাস থাকে, এটা একটা হার্টের পক্ষে খুব খারাপ অভ্যাস। স্মোকিং কিন্তু অন্য কোনো কারণ ছাড়াই শুধু স্মোকিং কিন্তু একটা হার্ট অ্যাটাক করে দিতে পারে। এবং তারপরে আসছে প্রেশার, সুগার, রক্তের যে চর্বি জাতীয় অর্থাৎ লিপিড প্রোফাইল যদি হাই থাকে, এই সবগুলো আমাদের দেখতে হবে। যদি এই জন্যই আজকাল তো যেমন সত্যি কথা বলতে আগে যেমন দেখা যেত না এইসব অসুখগুলো, তো এইগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলছি। এই যে আপনি সুগারই বলুন বা প্রেশারই বলুন বা তার জন্য যে হৃদরোগগুলো হচ্ছে, এগুলো আমাদের লাইফস্টাইলটা পাল্টে গেছে, আমাদের জীবনশৈলীটা আমরা নিজেদের অজান্তেই আমাদের পাল্টে গেছে। এখন আমরা হাঁটি না, এখন আমরা বিভিন্ন হাই ক্যালোরিযুক্ত, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাই, বাইরের খাবার খায়, এবং হাঁটা চলা নেই বললেই চলে। এগুলো কিন্তু এইটাকে প্রেসিপিটেট করছে এইসব হার্ট অ্যাটাক বা অন্য কিছু। একদমই। সেই ক্ষেত্রে প্রাথমিক করণীয় কি? মানে ধরুন রাস্তাঘাটে যদি এরকম কাউকে দেখা যায় যে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হলেন, সেক্ষেত্রে প্রাথমিক করণীয়টা কি হবে? রাস্তাঘাটে যদি দেখা যায় সেই করণীয়টা তো বলবো, কিন্তু তার আগে বলবো আমি যে এটাকে নিবারণ করার জন্য আমাদের ভাবতে হবে। যে কোনো মানুষকে যে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, যে কারণগুলো আমি বললাম, সেই কারণগুলো তাকে দেখে রাখতে হবে। আমার মনে হয় এখন অন্তত 35 বছরের পরেই তার নিয়মিত সুগার, লিপিড প্রোফাইল এগুলো করা উচিত। বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের পরিবারে এরকম ঘটনা আছে, তাদের রেগুলার চেক করা উচিত। স্মোকিংয়ের মতো, ধূমপানের মতো বা ওই তামাক জাতীয় এইসব সেবন করার চেয়ে খারাপ জিনিস কিচ্ছু নেই, সেগুলো অবশ্যই বন্ধ করা উচিত। এবং ওই যে বললাম জীবনশৈলী ঠিক করতে হবে, নিয়মিত হাঁটাহাঁটি। আমাদের আলোচনা একদম মধ্য গগনে, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। আপনারা দেখছেন SDTVর অনুষ্ঠান ডক্টর অনলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরুণাভ সেনগুপ্ত।
নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এসডিটিভির বিশেষ অনুষ্ঠান ডক্টর অনলাইন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি ডক্টর অরুণাভ সেনগুপ্ত। ডাক্তারবাবু, আমরা যে আলোচনায় ছিলাম যে হৃদরোগের ক্ষেত্রে প্রাথমিকভাবে করণীয়গুলো কি কি, এই বিষয়টা যদি একটু বলেন। আমি একটু আগে বললাম যে নিবারণটা হচ্ছে বড় কথা। হৃদরোগকে প্রিভেন্ট করতে হবে, আটকাতে হবে হওয়ার আগে। এবার হৃদরোগ যদি হয়ে যায় কারো, তাহলে তো তক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে, এটা তো অবশ্যই। কারণ হৃদরোগে এখন খুব ভালো চিকিৎসা হয়েছে। হৃদরোগ প্রধানত যে আমাদের হার্টের যে ধমনীগুলো আছে, আর্টারিগুলো আছে, সেগুলো সরু এবং ব্লক হয়ে যাওয়ার জন্য বা তাতে ক্লটিং হয়ে যাওয়ার জন্য তো হয়। কাজে তার কিন্তু ঠিকমতো চিকিৎসা আছে। আমাদের কিন্তু প্রথম কাজ রোগীকে বেশি ডিস্টার্ব না করে তাকে ইমিডিয়েটলি নিয়ে যাওয়া হাসপাতালে। একদমই। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে হৃদরোগের যে সমস্যাটা, সেটা ধরুন এইগুলো কি মানুষের মানে খাদ্যাভ্যাস বা ঘুমোতে যাওয়া বা সকাল সকাল উঠে শরীরচর্চা বা সকালে ঘুম থেকে ওঠা, এই ধরনের যে অভ্যাসগুলো দৈনন্দিন সাধারণভাবে যেগুলো আমরা করে থাকি, সেই অভ্যাসের জন্য কি মানে সেটার প্রভাব কি এই হার্ট অ্যাটাক বা হৃদরোগের উপর পড়তে পারে? অবশ্যই অবশ্যই। মানে সত্যিকারে বলতে কি, হৃদরোগ যে কারণগুলোর জন্য হতে পারে বা সেগুলো একটু আগে আমি বলছিলাম যে স্মোকিং, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি যেগুলো কারণ, তো সেগুলো কিন্তু এগুলো এখন আমরা বলছি সবই লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ জীবনশৈলীর অসুখ। আমাদের এই যে জীবনশৈলী আমরা যে পরিবর্তন হলো, এই যে নগরায়ন হলো, আমাদের হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া ভীষণ রকম উচ্চ ক্যালোরিযুক্ত খাওয়া, ফ্যাটযুক্ত খাওয়া ইত্যাদি খাবার খাচ্ছি, এগুলি কিন্তু ফল হচ্ছে এইসব অসুখগুলো। কাজে কারো যদি সুগার থাকে, কারো যদি প্রেশার থাকে, সেটা ঠিকঠাক মতো নিয়ন্ত্রণে রাখা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং তাহলে আমরা কিন্তু, এবং যদি নিজের লাইফস্টাইলটা ঠিক, লাইফস্টাইলের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে হাঁটা, অন্তত সপ্তাহে অন্তত 150 মিনিট হাঁটা, অর্থাৎ সপ্তাহে 5 দিন যদি আমি আধ ঘন্টা করে হাঁটি, তাহলে আমার সে হাঁটার কোটা পূর্ণ হয়ে যায়। সেটা কি যে কোনো সময় হতে পারে নাকি? হ্যাঁ, যে কোনো সময় হতে পারে, কিন্তু তাই বলে আমি গরমে, আপনি একটু আগে আমাদের গরম নিয়ে কথা হচ্ছে, আমি মধ্য দুপুরে বেরিয়ে পড়লাম তা নয়। যে সময়টা স্বস্তিকর সময়, সেই সময়টাই হাঁটুন। এবং আমরা ব্রিস্ক ওয়াকিং বলি, মানে একদম আস্তে আস্তে হাঁটা না, আবার জোরে হাঁটাও না, মাঝামাঝি ধরনের হাঁটা, আধ ঘন্টা মতন। এবং ডায়েটটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, জরুরি। এবং এটা আমাদের মানে অনেক কিছুর থেকে বাঁচাচ্ছে, যেমন রক্তে বেশি ফ্যাট হয়ে যাওয়া বা হার্টের যে আর্টারির যে সঞ্চালন সেটাকে সে ঠিকঠাক করে। এবং তার জন্য আমাদের যেগুলো ফ্যাট জাতীয় খাবার, বিশেষ করে যেমন যেগুলো ঘন হয়ে যায় যে তেল, যেমন মাখন বা ওইসব জাতীয়, সেগুলো একদম ঘি, সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং তেল আমরা বলি মিশিয়ে, একটা সরষের তেল থাকলো, একটা অন্য কোনো সূর্যমুখী বা রাইস ব্র্যান অয়েল থাকলো, সেটা মিশিয়ে বা সেগুলো পরিমাণ মতো যদি খায় তাহলে খুব ভালো হয়। এবং আচ্ছা, এই ক্ষেত্রে মাছ মাংসের ভূমিকাটা ঠিক কি? এই যে খাওয়া দাওয়ার কথা বলছেন এবং হৃদরোগ থেকে বেশ কিছুটা সাবধানতার জন্য, তো সেই ক্ষেত্রে মাছ মাংস কি? মাছ মাংস মানে যে মাংসে আপনার চর্বি জাতীয় খাবার বেশি আছে, যেমন গরু, ছাগল, গরু ইত্যাদি ধরনের যেগুলো, বা শুয়োর, সেগুলো কিন্তু খাওয়া উচিত নয়। যেগুলো কম আছে সেগুলো। আর মাছে কিন্তু কোনো মানা নেই, বড় মাছ, ছোটো মাছ, সব মাছই খাওয়া যায়। সামুদ্রিক মাছ, হ্যাঁ, সামুদ্রিক মাছ তো খুবই ভালো। সামুদ্রিক মাছ শরীরের পক্ষে খুবই ভালো, বিশেষ করে সেটাতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে বলে সেটা খুবই ভালো, শরীরের জন্য ভালো। এবং ছোট মাছ যেগুলো একদম খুব ছোট, হ্যাঁ, ছোট মাছ খেলে আরেকটা সুবিধা হচ্ছে যে কাঁটাটা খাওয়া যায়, ক্যালসিয়ামটা ঢুকছে তার মধ্যে। যখন এই খাওয়া দাওয়ার প্রসঙ্গ এলোই, এবং যখন সেখানে চর্বি জাতীয় খাবার বা রেড মিটের কথা, এখন তো একটা জিনিস খুব শোনা যাচ্ছে যে ফ্যাটি লিভার, এই বিষয়টা কি? মানে সাধারণ মানুষ কিভাবে বুঝবে ব্যাপারটা? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। এই ফ্যাটি লিভারও কিন্তু হচ্ছে ওই লাইফস্টাইল ডিজিজ। আগেকার দিনে আমরা কোথায় এগুলো বেশি দেখতে পেতাম না। তো এগুলোও কিন্তু ওই খাদ্যাভ্যাসের জন্য হচ্ছে। এবং ওই যেগুলো চর্বিওয়ালা খাবার যদি বেশি খায়, সেগুলো থেকে হচ্ছে। এবং বিশেষ করে এখন তো মদ্যপান একটা স্টাইল হয়ে গেছে। এই মদ্যপানটা নিয়মিত, যদি ছাড়তেও না পারেন, মদ্যপানটা তো কম করতে হবে, নিয়মিত করতে হবে। এটা স্বাভাবিকভাবে বোঝার উপায় কি? মানে সাধারণভাবে মানুষ, না, ফ্যাটি লিভার সাধারণভাবে কিন্তু বোঝার উপায় নেই যে তার জন্য কোনো
সমস্যা হবে তা নয়, আমরা আল্ট্রাসাউন্ড করে এটা বুঝতে পারি। এবং যদি মানে দেখি ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পরেই এই ব্যাপারটা মূলত ধরা ব্যাপার পড়ে। পরে বোঝা যায়। এবং যদি দেখি অন্য অসুখগুলো আছে, কারো ইউরিক অ্যাসিড হাই আছে, ইউরিক অ্যাসিডে তো এই লাইফস্টাইল ডিজ মানে গাউট যাকে বলি আমরা, তো তখন এই বিভিন্ন প্রেশার তার হাই আছে, তখন আমরা লিভারটাও দেখে নিই কেমন আছে, লিভার ফাংশন কেমন আছে, আল্ট্রাসাউন্ডে লিভার কী বলছে। কারণ ফ্যাটি লিভার কিন্তু বেশি বেড়ে গেলে এটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, লিভারের খেয়াল রাখতে হবে। একদম। মানে আর কি কি উপসর্গ, মানে কোনো উপসর্গ না, বাইরে কিন্তু কোনো সেরকম উপসর্গ থাকবে কিছু না। পাওয়া যায় না। সাধারণত এদের যা হয় স্থূলতা একটা অসুখ হয়ে যাচ্ছে, তো এই স্থূলতাটাও কমাতে হবে, হাঁটাচলা করলে, ডায়েট কন্ট্রোল করলে যেটা কমাতে হবে। এই স্থূলতাও একটা লাইফস্টাইল এই আমাদের জন্যই হচ্ছে। স্বাভাবিকভাবেই আপনি যখন বলছেন এবং আপনি নিজেও আলোচনা প্রসঙ্গে বললেন যে ক্যান্সার, এখন তো ক্যান্সার তো প্রায়ই শোনা যায় যে আগের থেকে, মানে পরিসংখ্যানও তাই বলছে যে আগের থেকে এখন ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েছে। সেই ক্ষেত্রে প্রাথমিক ক্যান্সারের প্রাথমিক কারণগুলো মানে কি কি ধরনের কারণ থাকতে পারে যার জন্য? আসলে ক্যান্সার এত রকমের ক্যান্সার হয়, বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গে ক্যান্সার হতে পারে, কাজেই সবগুলো তো বলা সম্ভব না। কিন্তু যেগুলো যেমন খুব সাধারণ যেগুলো হয়, যেমন শ্বাসযন্ত্রে বা ইসোফেগাসে খাদ্যনালীতে ক্যান্সার হয়, সেটা প্রথমে যদি কারো খেতে কিছু অসুবিধা হয়, একটু গিলতে অসুবিধা হচ্ছে, তো তৎক্ষণাৎ তার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবার মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যদি তার পিরিয়ড বেশি হয়, পিরিয়ডের সমস্যা হয়, সেক্ষেত্রে ভাবতে হবে। এবং যেটা খুব কমন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, এবং আমার মনে হয় প্রত্যেক মহিলারই অন্তত নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে। আমরা মহিলাদের ক্যান্সারের ক্ষেত্রে আসছি। মূলত এখন যেটা বিষয়টা হচ্ছে যে এই যে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লো, সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তার প্রতিক্রিয়া হলো, মানে তার প্রতিকারগুলো কি কি থাকে? প্রাথমিক পর্যায়ে খুব ভালো। প্রাথমিক পর্যায়ে যদি কোনো ক্যান্সার ধরা পড়ে, তার কিন্তু রেজাল্ট অনেক ভালো। তার যেরকম আজকাল চিকিৎসা বেরিয়েছে বিভিন্ন ধরনের, সে রেডিওথেরাপি হোক, কেমোথেরাপি হোক, বা দরকার মতন অস্ত্রোপচার, তাতে কিন্তু খুবই ভালো হয়েছে। এবং বিশেষ করে এখন রোবোটিক সার্জারি হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গা বাদ দেওয়া যায় খুব সূক্ষ্মভাবে। এইসব বিজ্ঞান যত এগিয়ে চলেছে, কিন্তু ক্যান্সারও কিন্তু আজ নিরাময় অযোগ্য নয়, কিন্তু এটা প্রথম দিকে ধরা পড়তে হবে। এটা এই জায়গাটাতেই আসছিলাম যে একজন সাধারণ মানুষ বুঝবে কিভাবে এটা কি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া? ক্লিনিক্যাল মানে তার শরীরে কোনো যদি বেশি অসুবিধা হয়, যেগুলো আমি একটু আগে বলছিলাম, তার পেচ্ছাপ দিয়ে রক্ত হচ্ছে, তার খেতে গলায় অসুবিধা হচ্ছে কোনো, বা অন্য কোনো র্যাশ বেরিয়েছে শরীরে বিভিন্ন রকম হঠাৎ করে, এরকম বিভিন্ন ধরনের যা বা পায়খানার সাথে তার রক্ত পড়ছে, এবং ক্যান্সারটা মূলত বেশি বয়সের রোগী বেশিরভাগ হয়, তবে অনেক ক্যান্সারই আছে যা কম বয়সেও হয়। সেই ক্ষেত্রে একমাত্রই ডাক্তারবাবু, মানে ক্লিনিক্যাল যে ইনভেস্টিগেশন, কোনো সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। একদম একদম একদম। আর এরপর আপনি যেটা বলছিলেন যে মহিলাদের ক্ষেত্রে যে ধরনের ক্যান্সারগুলো দেখা যায়, সেইগুলোর কি কি ধরনের ক্যান্সার? মহিলাদের ক্যান্সার প্রধানত ব্রেস্ট ক্যান্সার, যেটা খুব কমন। এই ব্রেস্ট ক্যান্সারটা যার জন্য মহিলাদের প্রত্যেকে আমার মনে হয় নিজেদের তাদের শিখে নেওয়া উচিত যে বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ব্রেস্ট পরীক্ষা করা, কোনো লাম্প আছে কিনা, ব্রেস্টে কোনো উঁচু নিচু জায়গা আছে কিনা, বা হঠাৎ কোনো সিক্রেশন হচ্ছে কিনা নিপল থেকে, বিভিন্ন রকম, এগুলো খেয়াল করতে হবে। এবং আরেকটা যেটা হচ্ছে যে জরায়ু ক্যান্সারে যদি অ্যাবনর্মাল ব্লিডিং কারো হয়, ঠিকমতো বেশি হচ্ছে সেগুলো। এবং সবথেকে বড় কথা যে সার্ভাইকাল ক্যান্সার যেটা, তার কিন্তু এখন যে একটা অন্যতম কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলো ভাইরাস, তার কিন্তু ভ্যাকসিন বেরিয়েছে, এবং সেটা কম বয়স থেকে 8 বছরের পরের থেকে নেওয়া যায়। সেটা অবশ্যই সব মহিলাদের বা সব নারীদের নিয়ে রাখা উচিত। একদমই। যখন আপনি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলছিলেন, সে মহিলা হোক বা পুরুষ, এই সময় যেটা লক্ষ্য করা গেছে যে কিডনির একটা সমস্যা, যেটা কিন্তু বিভিন্ন বয়সের, শুধু মহিলা পুরুষ নয়, বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে। তো কিডনির এই যে সমস্যা, তার প্রাথমিক সিমটম বা প্রাথমিকভাবে তা কীভাবে বোঝা যায় যে কিডনির সমস্যা দেখা দিচ্ছে? কিডনির সমস্যা দুটোই হতে পারে। একটা পেচ্ছাপটা একদম কম হচ্ছে, তার ইউরিন কম হচ্ছে, অথবা ইউরিন খুব বেশি হচ্ছে, অথবা ইউরিন দিয়ে রক্তপাত হচ্ছে, এগুলো একটা জিনিস। আবার বিভিন্ন রকম টেস্ট করে আমরা পরীক্ষা করে এই জিনিসগুলো আমরা বুঝে উঠতে পারি। এবং কিডনিকে রক্ষা করতে হলে কিডনিকে ক্ষতি করার বেশি চেষ্টা করা হচ্ছে,
হাই প্রেশার এবং সুগার, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সেগুলো কিন্তু কিডনিকে আক্রমণ করে থাকে। এবং ঠিক পরিমাণ জল খেতে হবে, নুন যতটা খাওয়া যায় ততটা, বিশেষ করে যাতে হাই প্রেশার, যাতে বেশি নুন খাওয়া উচিত না। ডাক্তারবাবু, আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আমাদের আজকের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে পিসিওএস এবং পিসিওডি এই দুটোর পার্থক্য কী এবং তার প্রতিকার কী কী আছে? সত্যি আজকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আমরা বেশিরভাগই আজকাল রোগী পাচ্ছি পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি অর্থাৎ যেখানে ওভারিতে সিস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে পলিসিস্টিক ওভারি ডিজিজ যেটা পিসিওডি, সেটা ততটা খারাপ কিছু নয়, তার লাইফস্টাইল ঠিকঠাক করলেই সেরে যায়। এই ওডি এবং পিসিওএস যেটা সিন্ড্রোম, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, তার দুটোরই যে দুটো জায়গায় গোলমাল করে সেটা হচ্ছে ঋতুটা অনিয়মিত হয়ে যায়, মেনস্ট্রুয়েশন ইররেগুলার হয়ে যায়, বন্ধ থাকে, এবং ফার্টিলিটিতে সমস্যা যোগায়। এটা সবথেকে বন্ধ্যাত্ব একটা বড় কারণ। কিন্তু সিন্ড্রোমটা যেটা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, সেটি কিন্তু একটু আমাদের সিরিয়াসলি নিতে হবে। সেটি কারণ হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম, সে একা আসে না। সিন্ড্রোম মানে গুচ্ছ অসুখ, তার সঙ্গে জড়িত থাকে ইনসুলিন রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন ধরনের অসুখ, যেমন ডায়াবেটিস, স্থূলতা ইত্যাদি। তবে পলিসিস্টিক ওভারি ডিজিজটাই বেশি কমন, এবং সেটার জন্য খুব বেশি চিন্তার দরকার নেই। কিন্তু ওই যে আগে লাইফস্টাইলের কথা বলছিলাম, সে আবার সেই লাইফস্টাইলের কথাই বলবো। ঠিকঠাক ব্যায়াম করা, হাঁটা এবং ওজন কমানো এবং ডায়েট ঠিক মতো খাওয়া, তার সঙ্গে খাওয়া দাওয়াটা, অর্থাৎ এক কথাই বলতে গেলে যে সাধারণভাবে আমরা যে ধরনের লাইফস্টাইলে থাকি সেই লাইফস্টাইল মেনটেন করা, অর্থাৎ অতিরিক্ত মদ্যপান বা অস্বাভাবিক জীবনযাপন, একদম এই ধরনের জিনিস থেকে বিরত থাকতে হবে। আমরা চলে এসেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অরুণাভু সেনগুপ্ত। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিও আসার জন্যে। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রশ্ন আমরা রাখবো আমাদের বিভিন্ন যে অতিথি ডাক্তারবাবুরা আছেন তাদের সামনে। আপনাদের প্রশ্ন পাঠাতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্ন পাঠান। আমাদের ডাক্তারবাবুরা আসছেন, তাদের সামনে আমরা এই প্রশ্নগুলো রাখবো। আর আপনারা দেখছিলেন এসডিটিভির অনুষ্ঠান ডক্টর অনলাইন। আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনারা চোখ রাখুন এসডিটিভির পর্দায়।